সম্মানিত দর্শক, এটা হবারই ছিল, আফসোস করে কোনো লাভ নেই। আমি প্রথমেই মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটা শিরোনাম পড়ে শোনাই। আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে যুগ্ম আহ্বায়ক এনসিপির সরোয়ার তুষার তিনি একটা মন্তব্য করছেন। তিনি বলছেন যে ৭২ সালে এই সংবিধানটি বর্তমান জেনারেশনের সাথে যায় না এবং এটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, এই সংবিধান ফেলে দেওয়ার মতো অবস্থায় আছে। ছোট্ট করে তার এই কথার উত্তর, তার কথার প্রতি জবাবটা দিয়েই আমি আমার মূল আলোচনায় ফিরে যাওয়ার চেষ্টা করব। সরোয়ার তুষারের নামে নানান ধরনের অভিযোগ আছে। তার নিজের দলের নেত্রীকে লাগানোর অভিযোগ আছে। তিনি নানান সময় নানান বক্তব্য দেন। অন্যের স্ত্রী বা একজন নারী তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তিনি স্বামীর ঘরে তার নাম লেখার অভিযোগ আছে। এবং এখানে তিনি যে কথাটা বলছে, আমি যদি অক্ষরে অক্ষরে মানে টু দ্য পয়েন্টে বিষয়টা ধরি, ৭২ সালের এই সংবিধানটি বর্তমান জেনারেশনের সাথে যায় না। এটা বলছেন কে? যুগ্ম আহ্বায়ক এনসিপির নাম হচ্ছে সরোয়ার তুষার। তার কথা একেবারে যে মিথ্যা, ভিত্তিহীন সেটা আমি বলতেছি না, কারণ ৭২-এর সংবিধান বর্তমান জেনারেশনের সাথে আসলেই যায় না। কারণ বর্তমান জেনারেশন ক্ষমতা নেওয়ার পরে যে কর্মকাণ্ডগুলো আমরা দেখছি, সেগুলো তো ৭২-এর সংবিধান তারা অ্যালাউ করে না। মব তৈরি করা, অন্যের বাড়িতে লুটপাট হামলা করা, নিজের দলের নেত্রীকে লাগানোর কথা বলা, সামাজিকভাবে তাকে হেনস্থা করা, হাসপাতালে স্বামীর ঘরের জায়গায় নিজের নাম বসানো এবং আরও চাঁদাবাজি থেকে শুরু করে অকথ্য ভাষায় বক্তব্য দেওয়া, স্লোগান দেওয়া, এগুলো বর্তমান সংবিধান ৭২-এর সংবিধান অ্যালাউ করে না। যার কারণে সরোয়ার তুষারদের মতো বর্তমান জেনারেশনের সাথে এই সংবিধান যায় না। তারপরে তিনি বলছেন এটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। সংবিধানের কি মেয়াদ থাকে? এটা কি নির্দিষ্ট কোনো মানে এক্সপায়ার ডেট থাকে যে এই সময়ের পরে এটার মেয়াদ থাকে না? তারপরে তিনি বলছেন এই সংবিধান ফেলে দেওয়ার মতো অবস্থায় আছে। কে কাকে কিভাবে কখন কোন সময় ফেলে দেয় সেটা বলা যায় না। আমরা তো দেখতেছি, আমরা এনসিপির কার্যক্রম, এনসিপির যে নেতাকর্মীরা আছে তাদের বিভিন্ন কার্যকলাপ আমরা তো পর্যবেক্ষণ করতেছি এবং বুঝতে পারতেছি যে কাদের ফেলে দেওয়ার মতো অবস্থা হয়েছে বা ফেলে দেওয়ার মতো অবস্থায় রয়েছে। সে সাবেক সেনা কর্মকর্তারা যারা এনসিপিতে যোগ দিয়েছিলেন, তারা স্পষ্ট ভাষায় বলছেন যে এই রাজনৈতিক দলে তাদের থাকার মতো আর কোনো এই রাজনৈতিক দল সেই সক্ষমতা রাখে নাই। সেনানিবাস, সেনাবাহিনী নিয়ে যেভাবে অকথ্য ভাষায় কথা বলছে, এটা পরিপূর্ণভাবে মানে কিসের ইঙ্গিত দেয় সেটা আমার বলা লাগবে না, আপনারা সবাই ভালোভাবেই জানেন। আমি শুধু সরোয়ার তুষারকে বলবো যে ভাইয়া, আপনি একটু ধৈর্য ধরুন। সংবিধান ফেলে দেওয়ার মতো অবস্থায় রয়েছে নাকি আপনাদের মানে চলে যাওয়ার মতো অবস্থায় রয়েছেন আপনারা, সেটা জনগণ ভেবে দেখবে কিছুদিনের মধ্যে। তাই আপনারা অনুগ্রহপূর্বক সংবিধান নিয়ে এরকম মন্তব্য আর করেন না, কারণ আপনাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে বাংলাদেশের মানুষ। আমি অনেক কথা বলা যাবে এই বিষয়ে, তারপরে আমি মানে এই অল্প কথার মধ্যেই সীমাবদ্ধ রাখলাম। এখন আমার মূল কথায় আসি। আমার মূল কথা হলো যে এটা হবারই ছিল, আফসোস করে লাভ নাই। আমি সমগ্র বিষয়টাকে বলতেছি। যেমন ধরেন, আজকে আমি ভিডিও করতেছি 2025 সালের সেপ্টেম্বরের 12 তারিখে দুপুর নামাজ পড়ে আমি ভিডিওটা করতেছি। আজ হচ্ছে শুক্রবার। আজ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে গেছে, প্রথমে যে ঘটনাটি ঘটলো, একটা দেশ স্বাধীন হয়েছে যেভাবে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি পরাজয় বরণ করলো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির সাথে। তারপরে দেখলাম যে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান, সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ এবং মুছে ফেলার জন্য নানান ধরনের কার্যকলাপ আমরা দেখছি, আঘাত করতে আমরা দেখছি। সমগ্র বিষয়গুলো আমরা জানি। টু দ্য পয়েন্টে অক্ষরে অক্ষরে এখানে উপস্থাপন করার কোনো মানে নাই। শুধু এইটুকু আপনাদের বলি যে শেষের যে ঘটনাটি ঘটল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বা যেটাকে বলা হয় ডাকসু নির্বাচন,
এই ডাকসু নির্বাচনের সর্বশেষ ঘটনা থেকে আমরা যে বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে পরিপূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মতাদর্শের অনুসারী যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করে চেতনার দিক দিয়ে, আদর্শের দিক দিয়ে, তারাই জয়লাভ করলো ভূমিদশভাবে। এটা অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছে, কিন্তু বাস্তব কথা হলো যে এটা হবারই ছিল। আপনি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান তো, সেখানে আমরা বর্তমানে তাকালে স্পষ্টভাবে দেখতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন উচ্চতর একটা মাদ্রাসায় পরিণত হয়েছে। আমি মাদ্রাসা শিক্ষাকে ছোট করতেছি না, কারণ হচ্ছে বিগত সরকার দেখছি যে মাদ্রাসা শিক্ষাকে তারা ডিগ্রিতে রূপান্তরিত করছে এবং সকল বিশ্ববিদ্যালয় আবেদন করার মতো যোগ্যতা তাদেরকে প্রেরণ করছিল বিধায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আমরা এরকম দেখি। এখন সেখানে অনেকেই হিজাব নিয়ে কথা বলে, বোরকা নিয়ে কথা বলে, কিন্তু এটা তো কেউ কাউকে জোর করে করাচ্ছে না। ওখানে ছাত্রী যারা তারা অনুপ্রাণিত হচ্ছে, তাদেরকে যেভাবে বোঝানো হচ্ছে, কিন্তু মেটিকুলাস ডিজাইন আমরা অনেকেই মনে করছি যে সেটা বোধহয় শেষ হয়ে গেছে। মেটিকুলাস ডিজাইন বোধহয় শুধু জুলাই আগস্ট আন্দোলনের সময় হয়েছে, মেটিকুলাস ডিজাইনের কাজ এখন শেষ না। এখন পর্যন্ত মেটিকুলাস ডিজাইন চলমান হিসাবেই আমি মনে করতেছি। আপনি দেখেন বর্তমান পরিস্থিতিগুলো দেখেন, ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, দুইটা নির্বাচনের দিকে তাকান। দুইটা নির্বাচনের দিকে তাকালে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে দুইটা নির্বাচনী মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। ডাকসু নির্বাচনে দেখলাম প্রত্যেকটা সংগঠন, শুধুমাত্র জয়ী যারা হয়েছে তারা ব্যতীত প্রত্যেকটা প্যানেলে অভিযোগ জানাইছে বিভিন্নভাবে, বিভিন্ন দিক দিয়ে। প্রশাসন, ভোট কারচুপি, আগে থেকে টিক মার্ক দেওয়া প্রচারণার ক্ষেত্রে, এবং ম্যাটিকুলাসভাবে আন্ডারগ্রাউন্ড রাজনীতি সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলি। তারা এমনভাবে বিষয়টা হ্যান্ডেলিং করছে যে তাদের গ্রুপ সিস্টেম আছে, ভাগ আছে। কেমন ভাগ আছে? যে তাদের মানে একটা গ্রুপ আছে যে গ্রুপের তারাও পদধারী, কিন্তু গোপনে প্রকাশ্যে তারা পদধারী কোনো নেত্রী বা নেতা নাই। তাদের মধ্যে কেউ প্রকাশ্যে ভোট চায়, তাদের মধ্যে কেউ প্রকাশ্যে সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করে পক্ষ হয়ে, আর সবচেয়ে বড় যে অংশটা, সেই অংশটা ছদ্মবেশ ধারণ করে সাধারণ শিক্ষার্থী। তারা অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করে যে তারাও সাধারণ শিক্ষার্থী, তারা সবার সাথে একমত পোষণ করে সবার মতামতের ভিত্তিতেই চলতে চায়, কিন্তু মূলত হলো যে তারা গোপনে নামধারী কর্মী বা নামধারী নেতা বা নেত্রী। এই বিষয়গুলো এখন স্পষ্ট। যখন দেখা যায় যে বিভিন্ন প্রশ্ন সামনে চলে আসতেছে, তখন কি করে ওই সাধারণ শিক্ষার্থী বেশধারী যারা আছেন, মানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি যাদেরকে দিয়ে করানো হইতেছে, মানে নির্বাচনের বিষয়টা হলো যে একটা পক্ষ সামনের সারিতে প্রকাশ্যে প্রতিনিধিত্ব করতেছে, আর একটা পক্ষ গোপনে প্রতিনিধিত্ব করতেছে সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে। এখন যখন দেখা যায় যে বিভিন্ন কার্যকলাপ তাদের সামনে চলে আসতেছে, অভিযোগগুলো তীব্র হচ্ছে এবং সেই অভিযোগগুলো অনেকাংশে সত্য প্রমাণিত হবে বা হতে পারে, তখন ওই সাধারণ শিক্ষার্থী অর্থাৎ ছদ্মবেশী শিক্ষার্থীদেরকে দিয়ে মিডিয়ার সামনে নতুন বার্তা, নতুন বয়ান ছড়িয়ে দেওয়া হয় সেই অভিযোগগুলোকে দুর্বল করার জন্য। এটা এখন ওপেন সিক্রেট। আপনি যদি একটা সূক্ষ্ম নজরে, মানে আপনি কি বলে নিরপেক্ষভাবে সূক্ষ্ম দৃষ্টিতে তাকান, তাহলে এই বিষয়গুলো আপনার কাছে ধরা পড়বে। সেই জন্য আমি বললাম যে মেটিকুলাস ডিজাইনের অংশ এখনও শেষ হয়নি, এটা আছে এবং থাকবে সামনে পর্যন্ত। কিভাবে? তাদের যে স্বপ্ন, তাদের যে আশা, সেই আশা পূরণ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া, বাংলাদেশ নামটাই হয়তোবা পরিবর্তন করা, ৭১ মুক্তিযুদ্ধকে ছোট্ট বিচ্ছিন্ন একটা ঘটনা হিসেবে উপস্থাপন করা, এবং বাংলাদেশের চিরশত্রু পাকিস্তানের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক স্থাপন করা, দেশটাকে এখন থেকে মানে এই আধুনিকতার ছোঁয়া থেকে অনেক দূরে সরে নিয়ে যাওয়া, দেশের একটা অংশকে, পুরো জাতি, বাংলাদেশের পুরো জাতির একটা অংশকে ঘরবন্দি করা, তাদেরকে মানে মোট কথা ওই যে কি বলে, আমরা যদি
একটু মানে কোনো মডেল হিসাবে কোনো দেশকে সামনে দাঁড় করাতে চায়। তারা অলরেডি দাঁড় করাইছে আফগানিস্তান, তারা অলরেডি দাঁড় করাইছে আরও অন্যান্য দেশ, যে দেশগুলো পৃথিবী থেকে বিচ্ছিন্ন প্রায়, যে দেশগুলোর মানুষ হিসেবে বাঁচতে পারে না, সেই দেশের মতোই আমাদের দেশটাকে পরিণত না করা পর্যন্ত তাদের ম্যাটিকুলাস প্ল্যান শেষ হবে বলে আমি মনে করি না। যাই হোক, যেটা বিষয়, যে এটা হবার কথা ছিল, ডাকসু নির্বাচন ছাত্র শিবিরের ভূমিদর জয় হবে, এটা হবারই কথা ছিল, এটা হবে। আফসোস করে কী লাভ, ম্যাট্রিকুলাস ডিজাইন ধরতে পারে নাই তো। কারণ দেখেন, 5ই আগস্টের পরে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, সেই বিএনপি তারা এখন পর্যন্ত স্পষ্টভাবে ধরতেই পারল না যে কিভাবে তাদেরকে ব্যবহার করা হইতেছে। আমার মতো গ্রামে থাকা সহজ সরল একজন সাধারণ মানুষ যদি এরকমভাবে বলতে পারে যে বর্তমান বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যে রাজনৈতিক দল, তারা নিজেদেরকে স্বাধীনতার পক্ষের হিসাবে পরিচয় করে দিতে চায়, সেই রাজনৈতিক দল বিভিন্নভাবে ম্যাট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে ধরাশায়ী হচ্ছে, তারা কি এই বিষয়টা বুঝতে পারতেছে না? আমি মনে করি যে এই বিষয়টা হয়তো বা তারাও বুঝতে পারতেছে, কিন্তু এখানে ক্ষমতার লোভে, ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় অন্ধ হয়ে তারা সামনে এগোতে চাচ্ছে। কিন্তু সেটা কতটুকু হতে পারে? যদি পরিস্থিতি এরকমই থাকে, এভাবেই চলতে থাকে, তাহলে আমি মনে করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডাকসুর মতোই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার সম্ভাবনা খুব একটা কম নয়। এই বিষয়গুলো ঘটারই ছিল যখন একটা পুরো জাতি তাদের ঐতিহ্যগত সংস্কৃতিকে ছুঁড়ে ফেলে দিয়ে কারো মুখে শোনা, কারো দেখানো এরকম কোনো সংস্কৃতি সাদরে গ্রহণ করে, ভালো মন্দ না বুঝে আগে পিছে না বিবেচনা করে, তখন এরকম ঘটনা ঘটে। এটা হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব। সাংস্কৃতিক বিপ্লব কেউ একা সংগঠিত করতে পারে না। সাংস্কৃতিক বিপ্লব কেউ ঘটালে সেটা ঘটতে পারে, কিন্তু স্থায়ী হয় না। সাংস্কৃতিক বিপ্লব আপনা আপনি ভূমিধসের মতো তারা বিলীন হয়ে যায়, আবার সূর্যোদয়ের মতো তারা বলিষ্ঠভাবে জাগ্রত হয়ে ওঠে। সেই দিনের অপেক্ষায় রইলাম, যেদিন এই বাংলাদেশের প্রকৃত বাঙালিদের সংস্কৃতি বাঙালিরা ধারণ করতে পারবে, গ্রহণ করতে পারবে, এবং সেই সংস্কৃতি স্বাচ্ছন্দ্যের সহিত তাদের সংস্কৃতি পালন করবে, এবং তাদের সংস্কৃতি উদযাপন দেখে অন্যরা আকর্ষিত হবে। সেই দিনের অপেক্ষায় আমি রইলাম, আপনিও থাকতে পারেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।